সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদরা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছেন। তাদের মধ্যে অনেকে কংগ্রেস সদস্য, গভর্নর, রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ বিষয়টি গুরুত্বপূর্ণ, কেননা যুক্তরাষ্ট্রের রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে এই মানুষগুলোর প্রভাব অনেক বেশি। সাদামাটাভাবে বিভিন্ন নীতি ও দৃষ্টিভঙ্গির জন্য মার্কিন প্রশাসনের সমালোচনা করা হলেও এর নেপথ্যে বিভিন্ন লবিং গ্রুপ এবং রাজনীতিবিদদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডের প্রভাব অজানাই রয়ে গেছে। মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের প্রভাব নিয়ে তথ্য থাকছে আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। এক্ষেত্রে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন তুলসী গাবার্ড। তুলসী একজন আমেরিকান রাজনীতিক, যিনি শুধু মার্কিন রাজনীতিতেই আলোচিত নন, বরং ভারত ও হিন্দু ধর্মের প্রতি তার অঙ্গীকার ও সম্পর্ক তাকে বৈশ্বিকভাবে পরিচিত করে তুলেছে। তিনি ইতিহাসে প্রথম হিন্দু মার্কিন কংগ্রেস সদস্য এবং একজন ভগবত গীতা পাঠকারী ব্যক্তিত্ব। বর্তমানে তিনি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে কাজ করছেন। তার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত বিশ্বাস এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতায় ভারত ও হিন্দু সংস্কৃতির ছায়া গভীরভাবে উপস্থিত। তুলসী গাবার্ড জন্মগ্রহণ করেন 12 এপ্রিল 1981 সালে আমেরিকার সামোয়া অঞ্চলে। তার বাবা মা দুজনই আমেরিকান হলেও তার মা ক্যারল গাবার্ড হিন্দু ধর্ম গ্রহণ করেন। তুলসী গাবার্ড ছিলেন প্রথম হিন্দু সদস্য যিনি মার্কিন কংগ্রেসে নির্বাচিত হন। তিনি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত ইসকন বা হরে কৃষ্ণ আন্দোলনের ভাবধারায় বিশ্বাস করেন এবং ভগবদ গীতা তার জীবনের অন্যতম দার্শনিক ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। এই কারণে তার পারিবারিক পরিবেশে বরাবরই গীতা পাঠ, কীর্তন এবং ভক্তি সংজ্ঞায়িত জীবনযাপন দৃশ্যমান ছিল। তুলসী গাবার্ড বারবার বলেছেন, ভগবদ গীতা তার জীবনের দিক নির্দেশক। তিনি একজন প্রাক্তন সেনা সদস্য যিনি ইরাকে যুদ্ধ করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে গীতার ধর্মযুদ্ধ বা ন্যায়ের পক্ষে সংগ্রামের তত্ত্ব তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। রাজনীতিতে তিনি নৈতিকতা, কর্তব্য ও শুদ্ধ চেতনার পক্ষে অবস্থান নিয়েছেন, যার ভিত্তি ছিল গীতার শিক্ষা। তুলসী গাবার্ডের ভারতের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং 2014 সালে মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান তখন তিনি ছিলেন প্রথম মার্কিন কংগ্রেস সদস্য যিনি মোদীকে স্বাগত জানান। তিনি মোদীর নেতৃত্বে ভারতের উন্নয়নের প্রশংসা করেন এবং হিন্দু সংস্কৃতির গৌরবকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন। তুলসী গাবার্ড মার্কিন হিন্দুদের মধ্যে একটি আদর্শ প্রতিনিধিত্ব হিসেবে বিবেচিত হন। বহু ভারতীয় অভিবাসী তার রাজনৈতিক প্রচারণায় অর্থ দিয়েছেন এবং তাকে হিন্দু সংস্কৃতির দূত মনে করেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ভারতীয় আমেরিকান সম্প্রদায়ের অনেক সদস্য তার পক্ষে কাজ করেছেন। তুলসী গাবার্ডের হিন্দু পরিচয় এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে মার্কিন রাজনীতিতে নানা বিতর্ক হয়েছে। বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্য তাকে ভারতের ডানপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ এমনকি তাকে ভারত সরকারের লবি বা মোদী অনুগত বলেও সমালোচনা করেছেন। তুলসী গাবার্ডের ভারত ও হিন্দু ধর্মের সঙ্গে সংযোগ মার্কিন রাজনীতির ইতিহাসে একটি বিরল ঘটনা। একজন অভারতীয় হয়েও তিনি হিন্দু সংস্কৃতির মর্যাদা ও দর্শনকে সম্মানের সঙ্গে ধারণ করেছেন এবং তা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তার প্রভাবে মার্কিন প্রশাসন গেল কয়েক মাসে ভারতকে অযাচিত অনেকগুলো সুবিধা দিয়েছে। সেই সাথে তিনি আঞ্চলিক পর্যায়েও ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ রয়েছে। 2025 সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গাবার্ড বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য করেন, যা বাংলাদেশ সরকারের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সে সময় একটি সাক্ষাৎকারে গাবার্ড বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিপীড়ন, হত্যা ও নির্যাতন চলছে। তিনি আরও বলেন, ইসলামিক জঙ্গিদের হুমকি একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আদর্শ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত, যা বাংলাদেশে গভীরভাবে প্রথিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গাবার্ডের মন্তব্যকে ভুল, তথ্যপূর্ণ ও ক্ষতিকর বলে অভিহিত করে।
তারা বলেন এই মন্তব্যগুলো কোনো প্রমাণ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়, বরং এগুলো বাংলাদেশের শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলামী চর্চার বিরুদ্ধে যায়। সরকার আরও উল্লেখ করে যে বাংলাদেশ সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এরপর যার নাম আসে তিনি হলেন উষা ভান্স। জন্মসূত্রে তার নাম ছিল উষা বালা চিলিকুরি। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী হিসেবে পরিচিত। তার জীবন ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ভারতের গভীর সংযোগ রয়েছে, যা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উষা ভান্স 1986 সালের 6 জানুয়ারি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির একটি শহরতলিতে জন্মগ্রহণ করেন। তার পিতা রাধাকৃষ্ণ চিলিকুরি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং সান দিয়েগো স্টেট ইউনিভার্সিটির প্রভাষক, আর মাতা লক্ষ্মী চিলিকুরি একজন মলিকুলার বায়োলজিস্ট এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগোর প্রভোস্ট। উষা ভান্স একজন হিন্দু ধর্মাবলম্বী। তার স্বামী জেডি ভান্স একজন খ্রিস্টান, যিনি 2019 সালে ক্যাথলিক ধর্মে দীক্ষিত হন। তাদের বিয়ে 2014 সালে একটি আন্তঃধর্মীয় অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়, যেখানে হিন্দু পুরোহিত আশীর্বাদ প্রদান করেন এবং বাইবেল থেকে পাঠ করা হয়। 2025 সালের এপ্রিল মাসে উষা ভান্স তার স্বামী ও 3 সন্তান সহ ভারতে একটি 4 দিনের সফরে আসেন। এই সফরে তারা আগ্রা, জয়পুর এবং দিল্লির বিভিন্ন সাংস্কৃতিক স্থানে ভ্রমণ করেন, যার মধ্যে আকসারধাম মন্দির, তাজমহল এবং আমির ফোর্ট অন্তর্ভুক্ত। জেডি ভান্স গুড ফ্রাইডে উপলক্ষে রোমে তার সময় কাটানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে কিছু সমালোচক তাকে ভুয়া খ্রিস্টান বলে আখ্যা দেন, কারণ তার স্ত্রী একজন হিন্দু। তাদের হিন্দু বিয়ের ছবি সামাজিক মাধ্যমে পুনরায় শেয়ার করে তাকে ট্রোল করা হয়। উষা ভান্সের জীবন ও ধর্মীয় বিশ্বাস তার ভারতীয় শেকড়ের প্রতিফলন। তার হিন্দু ধর্মীয় চর্চা এবং সাংস্কৃতিক সংযোগ তাকে একটি অনন্য পরিচয়ে পরিণত করেছে, যা যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডির ভূমিকায় নতুন মাত্রা যোগ করেছে। আরেকজনের কথা না বললেই নয়, কমলা হ্যারিস। তিনি ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কমলার সাথে ভারতের সম্পর্ক বেশ পুরনো ও গভীর। তার শৈশবকালের গ্রীষ্মের ছুটি কেটেছে চেন্নাইয়ে তার নানা বাড়িতে। কমলার ভাষ্যমতে মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন নিয়ে আগ্রহ তার নানার সুস্পষ্ট অবস্থান তার উপর গভীর প্রভাব ফেলেছে। যদিও তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত এবং আফ্রিকান আমেরিকান সংস্কৃতিতেই বড় হয়েছেন, তবুও ভারতীয় উৎসব, বিশেষত দীপাবলি ও দক্ষিণ ভারতীয় রীতিনীতি তার জীবনের অংশ হয়ে রয়ে গেছে। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসে দীপাবলির আলো প্রজ্বলনের অনুষ্ঠান আয়োজন করেন, যা ভারতীয় সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ভারত ও হিন্দুত্ববাদের প্রতি এই দুর্বলতা কমলাকে জায়নবাদের দিকেও আকৃষ্ট করেছে। এই কারণে তিনি বরাবরই ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন। 2021 সালে গাজায় ইসরায়েলি হামলার সময় তিনি বলেন, ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে, কিন্তু তিনি কখনোই ইসরায়েলি আগ্রাসনের সরাসরি নিন্দা করেননি। তিনি ইসরায়েলকে বছরে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা অব্যাহত রাখার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদদের প্রতি শুধু জায়নবাদের প্রতি সমর্থনে কাজ করে না, বরং ইসলামের ব্যাপারে এক ধরনের ক্ষোভও কাজ করে। এর প্রকৃষ্ট উদাহরণ হল নিকি হ্যালি। তিনি সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর এবং জাতিসংঘের যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন রাষ্ট্রদূত। 2024 সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। নিকি হ্যালির পুরো নাম নিম্রতা রান্ধোয়া। তার জন্ম দক্ষিণ ক্যারোলিনায় পাঞ্জাবি শিখ অভিবাসী পরিবারে। তার পিতামাতা ভারতের পাঞ্জাব থেকে অভিবাসন করে আসা শিখ দম্পতি। নিকি হ্যালির পরিবার শিখ ধর্মের অনুসারী, তবে এই পরিবারের ওপর প্রথাগত হিন্দু সংস্কৃতি এবং পাঞ্জাবি ঐতিহ্যের প্রভাব ছিল ব্যাপক। তিনি ছোটবেলায় ভারতীয় পোশাক, গীত, সঙ্গীত এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে বড় হন। কৈশোরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং পরে একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে তিনি বিভিন্ন সময় ভারতীয় উৎসব, বিশেষ করে দীপাবলি উদযাপন করেছেন এবং ভারতীয় ঐতিহ্যের প্রতি গর্ব প্রকাশ করেছেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থাকাকালীন নিকি হ্যালি ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখেছেন। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার পক্ষে ছিলেন। নিকি হ্যালি যুক্তরাষ্ট্রের জাতিসংঘ রাষ্ট্রদূত থাকাকালীন সময়েই স্পষ্টভাবে প্রমাণ করেন যে তিনি চূড়ান্ত ইসরায়েলপন্থী। জাতিসংঘে ফিলিস্তিনপন্থী কোনো প্রস্তাব এলে তিনি তীব্র বিরোধিতা করতেন এবং ভেটো দিতেন। তিনি বলতেন, "দ্য ইউনাইটেড স্টেটস উইল নো লঙ্গার টার্ন এ ব্লাইন্ড আই টু দ্য অ্যান্টি ইসরায়েলি বায়াস অ্যাট দ্য ইউনাইটেড নেশনস।" 2018 সালে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার তহবিল কেটে দেওয়ার সময় তিনি সরাসরি সমর্থন নেন। তিনি ফিলিস্তিন নেতাদের সন্ত্রাসের মদতদাতা বলে অভিহিত করেন। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত সমর্থন করেছিলেন। 2023 সালের হামাস ইসরায়েল সংঘর্ষে তিনি ইসরায়েলকে সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে নন এবং তাদের নেতৃত্বকে সহিংসতা ও অযোগ্যতার প্রতীক হিসেবে তুলে ধরেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।